শীতকালের সকালবেলায় হোক অথবা বিকেলবেলায় চায়ের সাথে ঠিক এই রকম খানিকটা কফি মিশিয়ে চাফি বানিয়ে খেতে আমার যে বেশ ভালো লাগে সেটা কিন্তু এতদিনে আমার পরিবারের বন্ধুরা বুঝে গেছে। চাফি খেতে আমি ভীষণ ভালোবাসি, সবাই কফি খেতে ভালোবাসে, কিন্তু আমার ব্যাপারটা একেবারেই উল্টো। কফির থেকেও চায়ের সাথে কফি মিশিয়ে খেতে সেটা যেন আমার বেশিই পছন্দ। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। চাফি, হাসি দেখো, চাফি পেলে খুব খুশি, তাই না? খাও। বিছানার চাদরটা কাঁচা হয়নি, তোলাই ছিল, তো সেই চাদরটা এখন বের করে নিলাম। আজকেই কেচে নেব। গতকাল বড় চাদরটা কেচেছি আর আজকেই ছোট চাদরটা কাচবো। এইটা কাঁচা হয়ে গেলে তারপর এটা পাতবো আর বারান্দার যে চাদরটা সেইটাকে তুলে নেব। গতকাল যে ফুলকপির তরকারি করেছিলাম সেটা অনেকটাই রয়েছে, তো সেটা দিয়ে তো সবার আর হবে না, তাই খানিকটা তরকারি আমাকে সকালে করতেই হবে। তো এখানে ওই ফুলকপি আলু দিয়ে যে বাটি চচ্চড়িটা করি সেইটাই করে নেব, একদম শুকনো শুকনো করে। ওদিকে জলখাবারটা বসিয়ে দিয়ে নিয়ে কাচাকুচিগুলো সেরে নিয়েছি, আর এই যে উঠোনে মেলেও দিলাম। আজকে মায়ের অনেকগুলো কাচাকুচি ওই দিদিটা করে দিচ্ছে। শুধু মায়েরই নয়, বাবারও জামা কাপড়, খাটের চাদর, সমস্ত কিছু একা হাতে আমি তো আর এত কাচাকুচি করতে পারবো না, তাই ওনাকে কিছু পয়সা ধরে দেওয়া হবে, আর তাই উনি সমস্ত কাচাকুচিগুলো আজকে সেরে দেবেন। কিনে আনতে বললে ধরে বেঁধে আনে, তো এমনটাই অবস্থা তোমাদের দাদাভাইয়ের হয়েছে। বলেছিলাম মেথি শাক আনতে, তো এদিকে এক আটি আনলেই হয়ে যায়, সেখানে 2 আটি এনেছে। ছোট আটি হলে আমি বলি 2 আটি নিয়ে আসতে, আর বড় আটি হলে ওই একটাই যথেষ্ট, কিন্তু ওই যে যেহেতু বলে রেখেছি 2 আটি, তো সেই কারণে 2 আটি নিয়েই চলে এসেছে। আর আটি দুটোও কিন্তু বেশ বড় বড়। তবে আগামীকালের জন্য যে রেখে দেবো সেটি একেবারেই হবে না, কারণ আটির ভেতরটা দেখলাম বেশ পচা। আমি এগুলো রেখে দিলে আগামীকাল একটা শাকও পাবো না, শুধু শুধু নষ্ট হয়ে যাবে। তার থেকে বরঞ্চ একেবারেই রান্না করে নিই। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা সিম করে রাখলাম। আর এখানে এই যে চিংড়ি মাছ রয়েছে, এগুলো আমার বাবানের জন্য হবে, আর আমাদের জন্য পাবদা মাছ। এই যে, তো এগুলো আজকে কিছুই কাটা নেই, এগুলো সমস্ত কুটে নিতে হবে। আগের দিন তো ইলিশ মাছটা খাওয়া হয়েছে, তো আজকে পাবদা মাছটা রান্না করব। বাবান আমার পাবদা এখন একেবারেই খেতে চায় না, যার জন্য ওর জন্য ওই চিংড়ি মাছ আগের দিন অর্ধেকটা করে দিয়েছি, মানে 20টা ছিল, 10টা আগের দিন করে দিয়েছি, আর আজকে বাকি 10টাও করে দেবো। কি খাবি? চিংড়ি। চিংড়ি তো খাবি, সর্ষে পোস্ত দিয়ে সুন্দর করে দেবো। ভাজা ভাজা? ওই যে ভাজা ছাড়া কি খায়? ভাজা সর্ষে পোস্ত দিয়ে সুন্দর করে ঝাল করে দিই, ভালো লাগে তো। এর আগের দিন যেমন করেছিলাম, পেঁয়াজ টিয়াজ দিয়ে করে দিই কষা কষা, তাও না ভাজা। চলো এইগুলো সমস্ত কুটে নিয়ে আসি। আর আমার বাবানের স্কুলে যেহেতু স্পোর্টসের নাম দিয়েছিল, কিন্তু নিয়ে যাওয়ার মানুষের অভাবে স্পোর্টসে যাওয়া হলো না, কারণ ওকে তো আর একা ছাড়া যাবে না, আর আমিও বেরোতে পারছি না। তো সেই কারণে স্পোর্টস এই বছরের মতন বন্ধ, সামনের বছর যেও। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। পাবদা মাছটা বাবা মায়ের জন্য ওই বেগুন দিয়েই রান্না করব, তবে আজকে কিন্তু বেগুন আর বড়ি দিয়ে রান্না করব। বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোলটা কিন্তু ভালোই লাগে, কিন্তু তোমাদের দাদাভাই না, পাবদা মাছটা কিছুতেই বেগুন দিয়ে খেতে চায় না, ওইটা ওকে সেই সর্ষে পোস্ত দিয়েই রান্না করে দিতে হয়। আমারও বেশ ভালোই লাগে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল, একটু টমেটো দিই তার মধ্যে, বেশ ভালোই লাগে। তো এই যে এখানে বেগুনটা টুকরো করে নিচ্ছি, তবে এরকম ছোট একটা বেগুনই দেবো, যেহেতু বাবার আর মায়ের দুজনার। আর মা তো রাত্রেবেলায় মাছ খায় না, শুধুমাত্র দুপুরেই খাবে, আর বাবার জন্য দুবেলার। বেগুনগুলো ভীষণ সুন্দর কচি, মানে একটাও বীজ নেই বললেই চলে। এইরকম বেগুনগুলো না সত্যিই ভালো লাগে, তবে শীত চলে গেলে ব্যাস আর এরকম বেগুন তো পাওয়াই যাবে না, তখন বেগুন খেতেও আর ভালো লাগবে না। তো এইটুকুই দিলাম, আর বাকি এইটুকু রেখে দিলাম। পাবদা মাছ রান্না করাটা না আমার কাছে এখন রীতিমতো ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মানে এখন আগের থেকে ওই ঢাল তরোয়াল একেবারে নিয়ে রেডি হয়ে তারপর মাছটাকে কড়াইতে ছাড়ি। তবে জানো তো, কিছুদিন আগে একটা টিপস আমি দেখেছিলাম যে পাবদা মাছের গায়ে যদি একটু আটা গুঁড়ো মাখিয়ে নেওয়া হয় তাহলে নাকি খুব একটা ফাটে না।
তবে আজকে না এই মুহূর্তে আমার সেই টিপসটার কথা একেবারেই মনে ছিল না। তো এই এডিট করতে বসে তখন মনে পড়ছে যে যাহ, আমি তো এর মধ্যে একটু আটা মিশিয়ে দিলাম না। আটা মিশিয়ে দিয়ে দেখাই যেত যে সত্যিই ফাটে কি না। পাবদা মাছগুলো আমার সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে, এতটুকুও আজকে ফাটেনি। আর এখানে চিংড়ি মাছটাও আগে ভেজে তুলে নিয়েছি। এক হাঁড়ি ভাত আজকে হয়েছিল, যার জন্য না অর্ধেকটা ভাত আমি ওই বাটির মধ্যে নামিয়ে নিলাম। না হলে গরমে এতটাই চাপ হয়ে যায়, তখন ভাতটা না কেমন যেন একেবারেই নরম হয়ে যায়। আর এদিকে মা বাবার যে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোলটা, সেটা করে নামানো হয়ে গেছে। আর এইবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আমাদের মাছটা করে নিচ্ছি। আর এই তো পাবদা মাছের ঝালটা আমার একেবারেই নামানো হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। পাবদা মাছের রেসিপিটা এর আগে তো তোমাদের সাথে আমি শেয়ার করেইছি, তাই আজকে আর পুরোটা শেয়ার করলাম না। আর এখানে মেথি শাকটা বেগুন দিয়ে ভেজে নিচ্ছি বেশ মিষ্টি মিষ্টি করে। অনেকের মেথি শাকটা একটু তিতকুটে লাগে, কিন্তু আমাদের কিন্তু লাগে না, আমাদের তো ওই গন্ধটাই বেশ ভালো লাগে। আর আমার বাবা নেই দেখো, ঘি দিয়ে ভাত মেখে আর চিংড়ি মাছ ভাজা দিয়ে খাচ্ছে। আমি বললাম একটু ডাল করে দিই, কিন্তু সেটাতে তার হলো না। ঘড়িতে এখন 3:10, তো ঘড়িতে 3:10 আর এই সবে মাত্র কাজকর্ম সমস্ত সারা হলো। আর এইবার গরম জলটা বসিয়েছি গ্যাসে, প্রায় হয়ে এসেছে। এবার গরম জল দিয়ে স্নানটা সেরে নেব। অনেকটা বেলা হয়ে গেল আজকে, যেহেতু মাছটা কুটতে হলো। আর তারপর শাক বেছে কুটে ধুয়ে সেসব করতে গেলে না সত্যি মানে অনেকটাই দেরি হয়ে যায়। সকালের ওদিকে টিফিনের ঝামেলাটাও তো অনেকটা থাকে, ভাত রুটি তরকারি সমস্ত কিছু, তো সব মিলিয়ে টিলিয়ে করতে করতে না ঠিক এতটাই বেলা হয়ে যায় আর কি। ওদিকে না মানে বাবা মায়ের সবার তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই, বাবানেরও খাওয়া হয়ে গেছে। আর সমস্ত বাসন কোসনগুলো মেজে ঘষে নিলাম। স্নানের পরে না খাবার বাসন মাজতে একেবারেই ইচ্ছে করে না, তো সেই কারণেই আর কি ওই একেবারে মেজে ঘষে নিয়ে তারপর স্নান করি। তো চলো স্নানটা করে নিই। কথা বলতে পারছি না জানো তো, মানে এতটাই মানে ক্লান্ত হয়ে গেছি আর কি। তো এই দিকটাতে এই যে বিছানার অবস্থাটা ঠিক এই রকম। বাবান পড়ছে, 7:30টার সময় পড়া রয়েছে আজকে, আর সেই কারণেই প্রচুর। তো খানিক বাদেও মনে হয় তোমাদের দাদাভাইও চলে আসবে, ওই একেবারেই দুজন মিলে খেয়ে নেবো। যা নাচছিস কেন, পড়গে যা। আর একজন নাচছে পড়া থেকে উঠে, মাঝে মাঝে নাচতে শুরু করে দেয় পড়তে পড়তে। তাহলে চলো স্নানটা এবার সেরে আসি। স্নান তো সারা হয়ে গেছে, আর এইবার জামা কাপড়গুলো সমস্ত তুলে নিচ্ছি। বেশ শুকিয়েও গেছে। বাবার যে সমস্ত জামা কাপড়গুলো, মায়ের জামা কাপড়গুলো ওই দিদি কেচে দিয়ে গিয়েছিল, সেইগুলো প্রায় শুকিয়ে গেছে। তার মধ্যে থেকে শুধুমাত্র এই মশারিটাই একটু ভেজা রয়েছে। তো এইগুলো শুকোক, খানিক বাদে শুকোলে তারপর তুলে দেব। আর ওই যে ওদিকে আমার জামা কাপড়গুলোও পুকুর ধারের, সেগুলোও বেশ শুকিয়ে গেছে। শীতকালে একটু শুকোতে দেরিই হয়, মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে না দিলে জামা কাপড় ভেজাই থাকে। গরমকালে আবার এসব কোনো সমস্যা হয় না, গরমকালে যেখানেই রাখো না কেন বেশ শুকিয়ে একদম কড়কড়ে হয়ে যায়। আর এই জানলাটা দুপুর দুপুর যদি না দিয়ে দেওয়া হয় ভীষণ মশা ঢুকে যায়। বাবান পড়তে পড়তে আর খেয়াল করেনি, জানলাটা আর দেওয়াও হয়নি, বেশ মশা ঘরে চলে এসেছে। এইবার একটা ধূপকাঠি না জ্বালিয়ে দিলে বাবান ঘরে বসে একেবারেই পড়তে পারবে না। ওই যে বললাম আমার স্নান করে উঠতে উঠতে তোমাদের দাদাভাইও দেখবে চলে আসবে, তো ঠিকই তাই, আমিও স্নান করে উঠেই চুলটুল আঁচড়ে ঠাকুরকে ধূপ জ্বালিয়ে দিয়েছি। আর এই তো তোমাদের দাদাভাইও চলে এসেছে, ওকে খেতে দিয়ে নিলাম, আমিও খেয়ে নেব। আর কিছু মুদিখানার জিনিস আনতে দিয়েছিলাম, সেই জিনিসগুলো সমস্ত নিয়ে এসেছে, তবে এখন ব্যাগেই থাক, ওগুলো পরে সমস্ত জায়গায় ঢেলে নেব। এদিকে চা করে নিয়েছি, সন্ধে প্রায় এখন 6:30 বাজে। বাবা মায়ের চাটা আগে দিয়ে আসি, তারপর আমরাও একটু চা খেয়ে নেব। বাবানের আজকে আবার পড়া রয়েছে, ওকেও দিতে যেতে হবে। দুধ চা যখন এরকম লাল হয়ে ফোটে, এটা দেখলেই যেন আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। চা ভীষণ লাল করে খোঁড়া করে না ফোটালে আমার একেবারেই ভালো লাগে না। ওদিকে চাটা ফুটুক, ততক্ষণে আমি এই ব্যাগটা আজড় করে নিই। তো এখানে আজকে অনেক কিছুই আনতে দিয়েছিলাম, তার মধ্যে ওই রিফাইন্ড তেল, চানাচুর, ময়দাটা তো একেবারেই বাড়ন্ত হয়ে গিয়েছিল। আগের দিন সেই যে মটরশুঁটি কচুরি করেছিলাম, আলাদাভাবে আর ময়দা আমি আনাইনি, যেটুকু ঘরে ছিল সেই দিয়েই করে নিয়েছিলাম।
তাই আনিয়েও রাখলাম। এদিকে মুসুরির ডাল, তারপর বাসন মাজার সাবান, সার্ফ, লবণ, তো অনেক কিছুই টুকিটাকি জিনিসপত্র যেগুলো একেবারেই বাড়ন্ত হয়ে গিয়েছিল, সেই সমস্ত জিনিসগুলো আনিয়ে রেখে দিলাম। সার্ফের প্যাকেটটা এবার দেখছি 1 কেজির নিয়েছে। অন্যান্য বার তো দেখি 800 নিয়ে আসে, এইবার 1 কেজি নিয়েছে, ভালোই হয়েছে, কারণ কাচাকুচিটাও একটু বেশিই হচ্ছে, শীতকাল যেহেতু, শীতকালে কিন্তু কাচাকুচিটা একটু বেশিই হয়, তাই সার্ফটাও একটু বেশি লাগে। এই চানাচুরটা চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওদিকে চা হচ্ছে আর এদিকে চানাচুরের প্যাকেটটাও ঢেলে নিলাম, চায়ের সাথে একটু খাওয়া যাবে। আজকে মা সন্ধ্যাবেলায় বলেছিল একটু চপ আর সিঙ্গারা নিয়ে আসতে। তোমাদের দাদাভাই জল আনতে গিয়েছিল, আসার পথে চপ আর সিঙ্গারা নিয়ে চলে এসেছে। এগুলো মিষ্টির দোকানের চপগুলো, খেতে কিন্তু বেশ ভালো লাগে, ঝাল হয় না একেবারেই, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, তো বেশ ভালোই লাগে। তো এখানে 5 জনের জন্য বেড়ে নিয়েছি, যাই ওদেরকে দিয়ে আসি। ঘড়িতে এখন প্রায় 7টা বাজে, 7:30 থেকে বাবানের পড়া রয়েছে। তো এদিকে আমিও একটু রেডি হয়েছি, বাবানের বাবাই দিতে যাবে, তো আমি একটু ওদের সাথেই বেরোবো, কারণ বাবানের স্কুল ড্রেস কিনতে হবে। স্কুল ড্রেস বলতে শার্টটা তো নতুন রয়েছে, কিন্তু ওই বাবানের প্যান্টটা, ওই যে বললাম এর আগে ছোট হয়ে গিয়েছে। বাবানের যখন খুব শরীর খারাপ হয়েছিল, 1 মাস স্কুলে যায়নি, 1 মাস বাদে যখন আমি পরালাম প্যান্টটা, তখন দেখছি ছোট, মানে এতটা ফোল্ড মোড়ানো ছিল, সেই ফোল্ড খুলে দিলাম, তারপর পরলো। তো নতুন ক্লাস হয়েছে, প্যান্টটা পুরনোও হয়ে গেছে, আর সেই কারণে ভাবলাম প্যান্টটা চেঞ্জ করাও দরকার। তো সেই প্যান্ট এখন কিনতে যাব, তো একেবারেই আর কি বেরিয়ে যাব। আর ওদিকে রাত্রেবেলায় ভাত করতে হবে, এসে 2টো ভাত করবো, অল্প কটাই করতে হবে জানো তো। বাবা ভাত খাবে, মানে মাছ হলে বাবা রাত্রে ভাত খায়, তো বাবা, আমি, বাবানের বাবা 4 জনেই ভাত খাবো, মা রুটি খাবে। তো সেই কারণে দেখলাম যে কটা ভাত রয়েছে তাতে 4 জনের হবে না, তো 2টো ভাত আমাকে করতেই হবে এসে, তো এসে করে নেব। তাহলে চলো ঘুরে এসে তারপর কথা বলছি। তো ওদিকে বাবানকে পড়তে দিয়ে চলে গিয়েছিলাম বাজারে, কিছু টুকিটাকি জিনিস কিনলাম যেগুলো খুবই প্রয়োজন ছিল। আসলে এখন তো আর টুক করে বাজারে বেরিয়ে যেতে পারি না দিনের বেলার দিকটাতে, তো সেই কারণে ভাবলাম যখন বেরোচ্ছি বাবানের প্যান্টটা কিনবো, তাহলে আমার যে কটা প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলো বরঞ্চ একটু কিনে নিই। তো সেগুলো নিয়ে নিয়েছি, আর এসে ভাত করলাম, ওদিকে রুটি করলাম, মাকে খেতে দিয়ে আসলাম দুধ রুটি, আর বাবাকেও ভাত দিয়ে দিয়েছি। তো এখনও বাবানের ছুটি হয়নি। কটা বাজে গো ঘড়িতে? 9:52। মোটামুটি 10টায়, মানে 2 ঘন্টা পড়ানো। আজকে 7:30টায় পড়ানোর কথা ছিল। ও তোমাদের তো তখন বললাম যে 7:30 থেকে আজকে পড়া, তো তার খানিক বাদেই ওর ম্যাডাম আবার, মানে 7:15 তোমাদের সাথে কথা বলেছি, আর তারপরেই মেসেজ এসেছে যে 8টা থেকে আজকে পড়াবে। তো সেই কারণে 8টায় ওকে দিয়ে এসেছি, তাহলে 8টা, 9টা, 10টা অবধি পড়ানোর কথা, কিন্তু ম্যাডাম না, মানে যতক্ষণ না হয় ছাড়ে না। বলছি না যে মানে ম্যাডামটা আমার মানে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, ওনার পড়ানোর টেকনিকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ ভালো। আর সেই কারণেই আর কি ওই 10টা বলে নয়, যতক্ষণ না পড়া হবে ছাড়বে না, মানে ওটা আমি 10:30টাই ধরে রেখেছি। তো ও আসুক, তারপরে একসাথে সবাই মিলে খাবো। আর চলো কথা না বাড়িয়ে দেখাই যে কি কি জিনিসপত্র কি। তো এই যে স্কুলের প্যান্ট, দেখানোর মতন তেমন কিছুই নয়, নীল কালারের সেই একই ব্যাপার, তবে একটু সাইজে বড় নিয়েছি। এখন ওকে পরিয়ে দেখতে হবে যে কতটা কি হলো। যে প্যান্টটা পরে তার থেকে 1 সাইজ বড় নিয়েছি, সেটাই তো দরকার, এবার পরিয়ে তবুও দেখব। আর এইখানে এই যে আমার কাজলটা না ফুরিয়ে গিয়েছিল, তাই একটা এই যে ব্লু হেভেনের কাজল নিয়েছি। এর আগেরটা যেন কিসের ছিল, তবে ওটা কিন্তু ভীষণ ভালো ছিল, এই কাজলটা শেষ হয়ে গেল, তো এইটা নিয়েছি। দেখা যাক, আমি এর আগে কোনোদিনও ব্লু হেভেনের কাজল ব্যবহার করিনি, তো এটাই পেলাম, এটাই নিলাম। আর এটা হলো ব্লু হেভেনের সিঁদুর, যেটা আমি 12 মাস ব্যবহার করি, তো সেই লাল একটা লিকুইড সিঁদুর নিয়েছি। আর এই হলো লুফা, লুফার কালারটা দেখো, আমাকে প্রথম যখন দিল না আমি বুঝতে পারিনি, আমি ভাবছি হয়তো এই একটা প্যাকেটের মধ্যে 2টো রয়েছে, তো এই দেখো, খুলেও না, একসাথে 2টো কালার দেখো, সাদা তার সাথে এই যে লাইট পিঙ্ক, ভীষণ সুন্দর কালারটা। পিঙ্ক নয় ঠিক, কেমন যেন কালারটা পিচ কালার টাইপের, তো ভীষণ সুন্দর এটা, আর ভীষণ ঠাসা। 20 টাকা দাম নিয়েছে, কিন্তু জিনিসটা ভীষণ ভালো। এর আগেরটা না নষ্ট হয়ে গেছে, আর ওই খসখসে ছোবড়া দিয়ে আমি একেবারেই মানে গা ডলতে পারি না, তো বাবানের আর আমার জন্য এইটা।
আর তোমাদের দাদা ভাইয়ের তো যত খসখসে হবে তত ভালো। তো এই হলো টুকিটাকি আমাদের বাজারঘাট। বাবান পড়ার থেকে বাড়ি এলো তখন প্রায় রাত 10:30। তার আগে অবশ্য বাবা মায়ের খাবারটা দিয়ে এসেছিলাম। আর এই তো এইবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ফ্লাক্সের জলটা এবার গরম করে নিচ্ছি। বাসন কোসন সমস্ত মেজে ঘষে এদিকে রেখে দিয়েছি। চলো একটা কমেন্টের রিপ্লাই দিই। একজন আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি ঠাকুরের গায়ে হাত দাও, ঠাকুরের গায়ে তো নাকি হাত দিতে নেই। এই ব্যাপারটা আমি কিন্তু জানি না। নারায়ণের গায়ে হাত দিতে নেই সেটা আমরা জানি, কিন্তু মায়ের গায়ে যদি হাত না দিই মাকে কি করে পরিষ্কার করব বলো তো? আর মায়ের যে কাপড় পরানো সেইটা কি করে করব? তো তার জন্য তো তার গায়ে আমাকে হাত দিতেই হবে, তাই না? তো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এর আগে আমাদের ঠাকুরকে আমার এক বড় পিসি ছিলেন, তিনি কাপড় পরাতেন। তারপর আমার আর এক পিসি ছিলেন, তিনি কাপড় পরাতেন। আর এখন সেই দায়িত্বটা আমার উপরে এসেছে। তো তার গায়ে হাত না দিয়ে আমি তাকে কাপড় কি করে পরাই বলো তো? আর মায়ের গায়ে মেয়ে হাত দেবে তাতে কি হয়েছে? আর তাকে যদি আমি মা না ভেবেও নিজের কন্যারূপেও দেখি, তাহলে তার গায়ে আমি হাত দেব, এটাতে তো কোনো সমস্যার কারণ হতে পারে না, তাই না? আর এই আদেশটা তো আমাকে আমার শ্বশুরমশাই দিয়ে রেখেছেন। তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করি ব্লগটা ভালো লাগলো। আর বাবান এখন খাওয়া দাওয়ার পরে একটা মিষ্টি খাবে, এই যে বাবানের জন্য বার করে নিচ্ছি। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আগামী দিন আসছি নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। টাটা।